ম্যাডাম, আমি এই প্রশ্নের সমাধান করতে পারি। আমাকে একটা সুযোগ দিন। যখন আমাদের মতো বড় বড় শিক্ষকেরা এই প্রশ্নের সমাধান করতে পারেনি, তখন এই গরিব ছেঁড়া জামাকাপড় পরা আবর্জনা কুড়ানো ছেলেটা এটা কিভাবে ঠিক করে দেবে? আরে গিয়ে আবর্জনা কুড়ো, এটা তোর সাধ্যের বাইরে। যেই বাচ্চাটিকে দেখে লোকে আবর্জনাওয়ালা মনে করে দূরে পালাত, সেই 10 বছরের বাচ্চাটি সেই অঙ্কের প্রশ্নের সমাধান করে দিল, যা আইআইটির টপ প্রফেসররাও 20 বছর ধরে সমাধান করতে পারেননি। কিন্তু যখন প্রফেসর বিশাল শর্মা সেই বাচ্চার হাত দেখলেন, তখন তার দুনিয়া কেঁপে উঠল। ওই হাতে সেই দাগটাই ছিল যা তার হারিয়ে যাওয়া ছেলের হাতে ছিল। আসলে কে ছিল এই রহস্যময় বাচ্চা, এবং কেন ছেলেটিকে দেখে প্রফেসরের হুঁশ উড়ে গেল? তখন সকাল 6টা বাজছিল, আর দিল্লির সবচেয়ে দামি সেন্ট জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল তার চকচকে দেওয়াল নিয়ে দাঁড়িয়েছিল। এখানে শুধু ধনীদের বাচ্চারা পড়ত, যাদের কাছে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল। স্কুলের গেটে মার্সিডিজ, বিএমডব্লিউ এবং অডির লাইন লেগে থাকত। কিন্তু আজ কিছু আলাদা ছিল। স্কুলের মূল দেওয়ালের বাইরে আবর্জনার স্তূপের কাছে একটা 10 বছরের ছেলে দাঁড়িয়েছিল। তার নাম ছিল আরিয়ান। কিন্তু এই নাম তাকে কে দিয়েছিল তা সে নিজেও জানত না। তার জামাকাপড় এত ছেঁড়া আর নোংরা ছিল যে লোকে তাকে দেখা মাত্রই নিজেদের নাকে রুমাল দিয়ে নিত। তার চুল এলোমেলো ছিল, মুখে মাটি আর আবর্জনার দাগ ছিল। তার পায়ে একটা সবুজ আর একটা নীল চটি ছিল, যা হয়তো কোনো আবর্জনার বক্সে পাওয়া গিয়েছিল। কিন্তু যদি কেউ ভালো করে দেখত, তবে তার চোখে একটা অদ্ভুত চমক ছিল, যেমন আকাশের তারারা রাতে জ্বলজ্বল করে। আরিয়ান রোজ এখানে আসত আবর্জনা কুড়োনোর জন্য। তাকে প্লাস্টিকের বোতল, কৌটো আর কাগজ জোগাড় করে ওগুলো রদ্দিবালার কাছে বিক্রি করতে হতো, যাতে দুবেলার রুটি জুটত। সে কোথা থেকে এসেছিল, তার মা বাবা কে ছিলেন, এটা কেউ জানত না। সে শহরের বাইরের এলাকায় একটা পুরনো বাসস্ট্যান্ডের কাছে থাকত, যেখানে গৃহহীন লোকেদের একটা ছোট্ট বস্তি ছিল। লোকে তাকে পাগল ভাবত, কারণ সে প্রায়ই মাটিতে কাঠের টুকরো দিয়ে অদ্ভুত সব চিহ্ন আঁকতে থাকত। তারা জানত না যে ওই চিহ্নগুলো ছিল অঙ্কের সূত্র। আরিয়ান জানত না যে অঙ্ক কি হয়, কিন্তু তার মস্তিষ্ক সংখ্যার এক অদ্ভুত ভাষা বুঝত। যখন সে আবর্জনার স্তূপে কাজ করত, তখন সে বোতলের সংখ্যার মধ্যে প্যাটার্ন দেখতে পেত। যখন সে আকাশ দেখত, তখন তারাদের অবস্থান তাকে কোনো গোপন সংকেতের মতো লাগত। স্কুলের ভেতরে আজ বিশেষ চাঞ্চল্য ছিল। প্রফেসর বিশাল শর্মা দিল্লির সবচেয়ে নামকরা গণিতজ্ঞদের মধ্যে একজন ছিলেন। তিনি আইআইটি দিল্লি থেকে পড়াশোনা করেছিলেন এবং তিনি আমেরিকাতেও কাজ করেছিলেন। কিন্তু তার জীবনে এমন এক দুঃখ ছিল যা তাকে ভেঙে দিয়েছিল। 8 বছর আগে তার 2 বছরের ছেলে এক মেলায় হারিয়ে গিয়েছিল। তার নামও ছিল আরিয়ান। প্রফেসর বিশাল শর্মা এবং তার স্ত্রী সুধা শর্মা সব জায়গায় খোঁজ করেছিলেন। পুলিশ, মিডিয়া, প্রাইভেট গোয়েন্দা সবার সাহায্য নিয়েছিলেন, কিন্তু আরিয়ানের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই দুঃখ প্রফেসরকে এতটাই কঠোর করে দিয়েছিল যে তিনি এখন বাচ্চাদের সাথে ভালোবেসে কথাও বলতেন না। তিনি শুধু অঙ্কের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতেন এবং দিনরাত কঠিন প্রশ্নের সমাধান করতে লেগে থাকতেন। আজ প্রফেসর বিশাল শর্মা এক বিশেষ চ্যালেঞ্জ নিয়ে এসেছিলেন। সেটা এমন একটা প্রশ্ন ছিল যা তিনি গত 20 বছর ধরে সমাধান করার চেষ্টা করছিলেন। এই প্রশ্নটি ফার্মেটের শেষ উপপাদ্য এবং কোয়ান্টাম গণিতের নীতিগুলোকে যুক্ত করত। একে আন্তর্জাতিক গণিত সমাজে শর্মার অসম্ভব সমীকরণ নামে জানা হতো। প্রফেসর বিশাল শর্মা এই প্রশ্নের ওপর তার পুরো যৌবন লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তিনি এর সমাধান বের করতে পারেননি। আজ তিনি এই প্রশ্নটিকে তার সবচেয়ে মেধাবী ছাত্রদের সামনে রাখতে যাচ্ছিলেন। এই আশায় নয় যে কেউ এটার সমাধান করে দেবে, বরং এই জন্য যাতে বাচ্চারা বুঝতে পারে যে অঙ্ক কতটা গভীর এবং রহস্যময় হয়। ক্লাসে নিস্তব্ধতা ছিল। সব বাচ্চারা জানত যে যখন প্রফেসর বিশাল শর্মা এত গম্ভীর মেজাজে আসেন, তখন বড় কিছু হতে চলেছে। তিনি ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লেখা শুরু করলেন। প্রথমে কিছু সাধারণ সংখ্যা লিখলেন, তারপর জটিল চিহ্ন, তারপর এমন সব ফর্মুলা যা অন্য কোনো দুনিয়ার ভাষা মনে হচ্ছিল। 15 মিনিট ধরে তিনি লিখতে থাকলেন। যখন তিনি থামলেন, তখন পুরো বোর্ড অদ্ভুত সব চিহ্নে ভরে গিয়েছিল। বাচ্চারা অবাক হয়ে দেখছিল। কারুর তো বুঝেই আসছিল না যে এটা অঙ্ক নাকি কোনো জাদুমন্ত্র। প্রফেসর পেছনে ফিরে দেখলেন এবং বললেন, এই প্রশ্নটা আমি আমার জীবনের সবচেয়ে দামি অংশ দিয়ে বানিয়েছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে যদি আপনাদের মধ্যে কেউ কাল সকাল পর্যন্ত এর সমাধান করে দেয়, তবে আমি আমার প্রফেসরই ছেড়ে দেব এবং তাকে আমার সব সম্পত্তি দিয়ে দেব। বাইরে আরিয়ান আবর্জনার স্তূপে কাজ করছিল, কিন্তু তার নজর ক্লাসরুমের জানলার দিকে ছিল।
যতক্ষণ প্রফেসর প্রশ্ন লিখছিলেন আরিয়ান লোহার জালিতে আটকে থেকে তাদের দেখছিল। যেমন যেমন প্রশ্ন বোর্ডে ফুটে উঠছিল আরিয়ানের চোখ চকচক করতে লাগল। তার কাছে এটা ভয়ের প্রশ্ন মনে হচ্ছিল না। তার কাছে এটা একটা সুন্দর কবিতার মতো লাগছিল, যা তার মাথায় সঙ্গীত বাজাচ্ছিল। সেই প্রশ্নটা তার সাথে কথা বলছিল, তাকে ডাকছিল। আরিয়ান বুঝতে পারল যে সে এই প্রশ্নটা বুঝতে পারছে। প্রতিটা চিহ্ন, প্রতিটা সংখ্যা সে পরিষ্কার দেখতে পাচ্ছিল। কিন্তু তখনই স্কুলের দারোয়ান তাকে দেখে ফেলল আর লাঠি উঁচিয়ে এলো। ভাগ এখান থেকে, নোংরা! স্কুলের বদনাম করছিস! আরিয়ান পালিয়ে গেল, কিন্তু সেই প্রশ্নটা তার মাথায় গেঁথে গিয়েছিল। রাত 11টা বাজছিল। শহরের আলো ধীরে ধীরে নিভে আসছিল, কিন্তু আরিয়ানের চোখে ঘুম ছিল না। সে তার জায়গায় শুয়েছিল, একটা পুরনো বাস স্টপের নিচে, যেখানে সে খবরের কাগজ আর কার্ডবোর্ডের টুকরো দিয়ে একটা ছোট বিছানা বানিয়েছিল। তার কাছে না কোনো বালিশ ছিল, না কম্বল। শীতে সে তার ছেঁড়া পোশাকেই কাঁপতে থাকত। আজও পেটে খিদের মোচড় দিচ্ছিল, কারণ সে দুদিন ধরে শুধু একটা শুকনো রুটি পেয়েছিল। কিন্তু খিদের চেয়েও বেশি তীব্র তার মাথায় সেই প্রশ্নটা গুমড়ে ফিরছিল। ওই চিহ্নগুলো, ওই সংখ্যাগুলো, ওই ফর্মুলাগুলো সব কিছু তার চোখের সামনে নাচছিল। তার মনে হলো যেন ওই প্রশ্নটা তাকে বলছে, আরিয়ান, আমি তোমার অপেক্ষা করছি, এসো এবং আমাকে সমাধান করো। আরিয়ান চুপচাপ উঠল। আশেপাশে সব গৃহহীন মানুষ ঘুমোচ্ছিল। কেউ মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল, কেউ ঠান্ডায় কাঁপছিল। আরিয়ান তার পায়ে ওই আলাদা আলাদা রঙের চটি পড়ল এবং রাস্তায় বেরিয়ে পড়ল। রাতে দিল্লির রাস্তাঘাট শুনশান লাগছিল। এখানে ওখানে কিছু দেরিতে ফেরা গাড়ি দেখা যাচ্ছিল। আরিয়ান দ্রুত স্কুলের দিকে দৌড়াল। তার মনে এক অদ্ভুত উত্তেজনা ছিল। সে জানত না যে এটা কি, কিন্তু সে জানত যে তাকে ওই প্রশ্নের সমাধান করতে হবে, যেন এটাই তার জীবনের উদ্দেশ্য। স্কুলে পৌঁছে আরিয়ান দেখল যে প্রধান গেট বন্ধ ছিল আর দারোয়ান তার কুঁড়ে ঘরে ঘুমোচ্ছিল। কিন্তু আরিয়ান জানত যে স্কুলের পেছনের দেওয়ালে একটা জায়গা ভাঙা ছিল, যেখান দিয়ে সে প্রায়ই আবর্জনা তুলতে ঢুকত। সে চুপচাপ ওই জায়গায় পৌঁছল এবং দেওয়াল দিয়ে স্কুলের ভেতরে ঢুকে পড়ল। স্কুলের বাগান রাতে খুব ভয়ঙ্কর লাগছিল। গাছের ছায়াগুলো ভূতের মতো নড়ছিল। কিন্তু আরিয়ানের কোনো ভয় লাগছিল না। সে সোজা ওই ক্লাসের দিকে গেল, যেখানে দিনে ওই প্রশ্নটা লেখা হয়েছিল। ক্লাসের জানলা খোলা ছিল। আরিয়ান ভেতরে উঁকি দিল। বাইরে থেকে স্ট্রিট লাইটের হালকা আলো ভেতরে আসছিল, যা সোজা ব্ল্যাকবোর্ডে পড়ছিল। ওই প্রশ্নটা তখনও ওভাবেই লেখা ছিল। আরিয়ানের শ্বাস দ্রুত হয়ে গেল। সে জানলা দিয়ে ভেতরে লাফিয়ে পড়ল। ঘরে অন্ধকার ছিল, কিন্তু বোর্ড পরিষ্কার দেখা যাচ্ছিল। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে গেল। তার পা কাঁপছিল, কিন্তু ভয়ে নয়, বরং উৎসাহে। সে টিচারের টেবিলের কাছে গেল এবং সেখান থেকে একটা চকের টুকরো তুলল। ওই চক তার নোংরা খসখসে হাতে খুব ছোট লাগছিল। আরিয়ান বোর্ডের দিকে তাকাল। প্রফেসর বিশাল শর্মার প্রশ্ন সত্যিই জটিল ছিল, কিন্তু আরিয়ানের এটা জটিল মনে হচ্ছিল না। তার মনে হচ্ছিল যেন এই প্রশ্নটা তারই জন্য বানানো হয়েছে। সে বুঝতে পারছিল যে এখানে সময় এবং স্থানের মধ্যকার সম্পর্ক লুকিয়ে আছে। এখানে অসীমের গণনা করা হয়েছে। এখানে এমন সব সূত্র আছে যা ব্রহ্মাণ্ডের রহস্যগুলোর সমাধান করে। আরিয়ান লিখতে শুরু করল। প্রথমে সে ধীরে ধীরে লিখছিল, কিন্তু যেমন যেমন তার মস্তিষ্ক কাজ করতে শুরু করল, তার গতি বাড়তে লাগল। রাতের নিস্তব্ধতায় শুধু চকের শব্দ গুঁজছিল, খটখট খট। আরিয়ান ক্রমাগত লিখে যাচ্ছিল। সে ভুলে গেল যে সে ক্ষুধার্ত। সে ভুলে গেল যে সে একজন আবর্জনা কুড়োনো ছেলে। সে ভুলে গেল যে দুনিয়া তাকে কিভাবে দেখে। এই মুহূর্তে সে শুধুই একজন গণিতজ্ঞ ছিল যে ব্রহ্মাণ্ডের রহস্য সমাধান করছিল। তার মাথায় একের পর এক সমাধান আসছিল। সে দেখছিল যে কিভাবে সংখ্যাগুলোর মধ্যে লুকিয়ে থাকা সেতু তৈরি হচ্ছে। সে দেখছিল যে কিভাবে অঙ্কের নিয়মগুলো একে অপরের সাথে জুড়ছে। 4 ঘণ্টা পর রাত 3টের সময় আরিয়ান তার কাজ শেষ করল। পুরো বোর্ড ভরে গিয়েছিল। ওপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় সমীকরণ, ফর্মুলা আর গণনা লেখা ছিল। আর একদম নিচে একটা ছোট্ট বক্সে আরিয়ান শেষ উত্তরটা লিখেছিল। সেই উত্তরটা এতই সরল ছিল যে যে কেউ অবাক হয়ে যেত। এত জটিল প্রশ্নের উত্তর ছিল ওটা, শুধু একটা সংখ্যা। আরিয়ান পিছিয়ে এলো এবং নিজের কাজ দেখল। তার মুখে একটা তৃপ্তির হাসি ছিল, যা হয়তো সে কখনো খুশির মুহূর্তেও পায়নি। আরিয়ান চকটা আবার টেবিলে রেখে দিল। সে আরও একবার বোর্ডের দিকে তাকিয়ে রইল।
যেন এক শিল্পী তার শিল্পকর্ম দেখছে। তারপর সে জানলার দিকে গেল। বাইরে সকাল হতে তখনও সময় ছিল। সে জানলা দিয়ে বাইরে লাফিয়ে পড়ল, আর যে রাস্তা দিয়ে এসেছিল সেদিক দিয়েই স্কুলের বাইরে বেরিয়ে গেল। সে তার জায়গায় ফিরে গেল, নিজের কার্ডবোর্ডের বিছানায় শুয়ে পড়ল আর তৎক্ষণাৎ গভীর ঘুমে তলিয়ে গেল। সে জানত না যে পরের দিন সকালে তার জীবন চিরকালের জন্য বদলে যেতে চলেছে। সকাল ৮টায় প্রফেসর বিশাল শর্মা তার নিয়মিত সময়ে স্কুলে পৌঁছলেন। তাকে আজও রাগী দেখাচ্ছিল, কারণ তিনি জানতেন যে গতকালের প্রশ্ন কেউ সমাধান করতে পারেনি। তিনি সোজা তার ক্লাসে গেলেন। তার সাথে স্কুলের প্রিন্সিপাল মীরাও ছিলেন, যিনি দেখতে চেয়েছিলেন যে সত্যিই কি কোনো ছাত্র এই অসম্ভব চ্যালেঞ্জ পূরণ করতে পেরেছে। যেই প্রফেসর দরজা খুললেন আর ভেতরে পা রাখলেন, তার হাত থেকে ফাইলগুলো পড়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল, আর তিনি যেন পাথরের মূর্তি হয়ে গেলেন। বোর্ডে তার প্রশ্নের সমাধান হয়ে গিয়েছিল। শুধু সমাধানই হয়নি, বরং এমন পদ্ধতিতে সমাধান হয়েছিল যার কল্পনাও তিনি কখনো করেননি। প্রফেসর ধীরে ধীরে বোর্ডের কাছে গেলেন, তার হাত কাঁপছিল। তিনি তার চশমা খুলে মুছতে থাকলেন আর বারবার বোর্ডের দিকে দেখতে থাকলেন। প্রিন্সিপাল মীরাও অবাক ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, বিশাল, এটা কি ঠিক আছে? প্রফেসর বিশাল শর্মার গলায় কম্পন ছিল যখন তিনি উত্তর দিলেন, মীরা, এটা শুধু ঠিকই নয়, বরং এটা তো জিনিয়াস। যে কাজ আমি ২০ বছর ধরে করছিলাম সেটা কেউ এক রাতে শেষ করে দিয়েছে। প্রফেসর বোর্ডে লেখা প্রতিটা ধাপ মন দিয়ে দেখলেন। এখানে এমন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল যা শুধু একজন সত্যিকারের গণিতজ্ঞই বুঝতে পারতেন। এখানে ক্যালকুলাস, বীজগণিত আর জ্যামিতির এত সুন্দর মিশ্রণ ছিল যে এটা একটা শিল্পকর্ম মনে হচ্ছিল। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় এটা ছিল যে এই কাজ কোনো বাচ্চা করেছিল। হাতের লেখা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটা কোনো প্রশিক্ষিত গণিতজ্ঞ নয়, বরং কোনো বাচ্চা ছিল। আর সেও এমন বাচ্চা যে হয়তো কখনো স্কুলের শিক্ষাও নেয়নি। প্রফেসর তক্ষুনি সিকিউরিটি অফিসারকে ডাকলেন। তাড়াতাড়ি গতকাল রাতের সিসিটিভি ফুটেজ নিয়ে এসো। আমাকে জানতে হবে যে এই অলৌকিক কাজটা কে করেছে। ২০ মিনিট পর সিকিউরিটি অফিসার রমেশ একটা ল্যাপটপ নিয়ে এলো। প্রফেসর, প্রিন্সিপাল মীরা আর অন্য কিছু টিচার সবাই স্ক্রিনের চারপাশে জমা হয়ে গেলেন। রমেশ গতকাল রাত ১১টা থেকে ফুটেজ ঝালাতে শুরু করল। রাত ২:৩০-এ স্ক্রিনে একটা ছোট ছায়া দেখা গেল। ক্যামেরার মান ভালো ছিল না, কিন্তু এটা পরিষ্কার দেখা যাচ্ছিল যে কোনো বাচ্চা স্কুলের দেওয়াল টপকে ভেতরে এসেছে। ওই বাচ্চাটি সোজা ক্লাসের দিকে গেল আর জানলা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। তারপর পরের ৪ ঘণ্টা ধরে সে ক্রমাগত বোর্ডে কিছু লিখতে থাকল। সকাল ৩:৩০-এ সে জানলা দিয়ে বাইরে লাফালো আর আবার দেওয়াল টপকে চলে গেল। এ তো সেই আবর্জনা কুড়োনো ছেলেটা যে রোজ এখানে আসে, রমেশ বলল। একে আরিয়ান বলে, খুব অদ্ভুতে, সবসময় একা থাকে। প্রফেসর বিশাল শর্মার বুক ধড়ভড় করতে লাগল। যখন রমেশ আরিয়ান নাম নিল, তখন তার মনে হলো যেন ইলেকট্রিক শক লেগেছে। তার হারিয়ে যাওয়া ছেলের নামও আরিয়ান ছিল। কিন্তু এটা তো শুধুই একটা কাকতালীয় ঘটনা হতে পারে। এই শহরে হাজার হাজার বাচ্চার নাম আরিয়ান হতে পারে। প্রিন্সিপাল মীরা বললেন, বিশাল, এটা খুব অদ্ভুত ব্যাপার। একজন আবর্জনা কুড়োনো বাচ্চা এত উচ্চমানের অঙ্ক কি করে জানতে পারে? কোথাও কোনো জালিয়াতি নয় তো? প্রফেসর উত্তর দিলেন, মীরা, আমি এই প্রশ্নটা ২০ বছর ধরে জানি। এটা কোথাও কোনো বইতে পাওয়া যাবে না। এটা আমার নিজের বানানো প্রশ্ন। আর যে পদ্ধতি ব্যবহার করে এর সমাধান করা হয়েছে সেটা এতটাই অনন্য যে এটা শুধু একজন সত্যিকারের জিনিয়াসই করতে পারে। প্রফেসরের মন ছটফট করছিল। তিনি ওই বাচ্চাটার সাথে দেখা করতে চাইছিলেন যে এই কামালটা করেছে। কিন্তু তার মনে একটা ভয়ও ছিল। এ কি সেই আরিয়ানই নয়তো যে ৮ বছর আগে হারিয়ে গিয়েছিল? কিন্তু এটা কি করে হতে পারে? যদি সে তার ছেলে হতো, তাহলে সে এই অবস্থায় কিভাবে থাকত? আর এত ছোট বয়সে এত অঙ্ক কি করে জানত? প্রফেসর রমেশকে বললেন, তুমি জানো এই আরিয়ান কোথায় থাকে? রমেশ উত্তর দিল, স্যার, আমি শুনেছি ও পুরনো বাসস্ট্যান্ডের কাছে কোথাও থাকে। ওখানে অনেক গৃহহীন মানুষ থাকে। প্রফেসর তক্ষুনি সিদ্ধান্ত নিলেন, আমি আজই ওর সাথে দেখা করতে যাব। আমাকে জানতে হবে যে এই বাচ্চাটা কে আর ও এই অঙ্ক কোথা থেকে শিখেছে। দুপুরের সময় প্রফেসর বিশাল শর্মা আর প্রিন্সিপাল মীরা স্কুল থেকে বেরোলেন আর সোজা পুরনো বাসস্ট্যান্ডের দিকে গেলেন। ওই জায়গাটা শহরের সবচেয়ে গরিব এলাকাগুলোর মধ্যে একটা ছিল। এখানে নোংরা, দুর্গন্ধ আর দারিদ্র্যের রাজত্ব ছিল। ভাঙা ঝুপড়ি, নোংরা নর্দমা আর আবর্জনার স্তূপ সব দিকে দেখা যাচ্ছিল। প্রফেসরের মন খারাপ হয়ে যাচ্ছিল।
যদিও সত্যি তার ছেলে হয়, তবে সে এই পরিস্থিতিতে কিভাবে বেঁচে আছে? বাসস্ট্যান্ডের কাছে তারা কিছু লোককে জিজ্ঞাসাবাদ করলেন। এক বয়স্ক লোক জানালেন, হ্যাঁ, আরিয়ান এখানেই কোথাও থাকে। অদ্ভুত ছেলে, সবসময় একা থাকে, কখনো কারোর সাথে কথা বলে না। লোকে বলে ও পাগল, কারণ ও সবসময় মাটিতে কিছু লিখতে থাকে। প্রফেসরের বুক আরও জোরে ধরফর করতে লাগল। অবশেষে তারা আরিয়ানকে পেয়ে গেলেন। সে একটা পুরনো বাসের নিচে বসে কিছু প্লাস্টিকের বোতল পরিষ্কার করছিল। যখন প্রফেসর তাকে দেখলেন, তখন তার শ্বাস আটকে গেল। এই বাচ্চাটা দেখতে 10 বছরের ছিল, একদম সেই বয়সের যতখানি তার হারিয়ে যাওয়া ছেলের এখন হওয়া উচিত ছিল। কিন্তু এই বাচ্চাটার অবস্থা খুব খারাপ ছিল। জামাকাপড় খুব নোংরা আর ছেঁড়া ছিল, চুল উস্কো খুস্কো ছিল, আর মুখ ধুলোয় মাখা ছিল। প্রফেসর ধীরে ধীরে আরিয়ানের কাছে গেলেন। আরিয়ান তাকে দেখে ভয় পেয়ে গেল। তার মনে হলো হয়তো স্কুলে ঢোকার কারণে সে শাস্তি পেতে চলেছে। সে পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু প্রফেসর আদর করে বললেন, আরিয়ান, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। আরিয়ান ভয়ে ভয়ে প্রফেসর বিশাল শর্মার দিকে তাকাল। তার চোখে ভয় ছিল, কিন্তু সাথে একটা অদ্ভুত পরিচিতিও ছিল, যেন সেই চোখগুলোকে কোথাও দেখেছে। প্রফেসর ধীরে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার নাম আরিয়ান, তাই না? আরিয়ান ইতস্তত করে মাথা নাড়ল। আর তুমি কাল রাতে স্কুলে গিয়ে বোর্ডে অঙ্কের প্রশ্নের সমাধান করেছিলে? আরিয়ানের ভয় আরও বেড়ে গেল। তার মনে হলো এবার নিশ্চিত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। সে কাঁপা গলায় বলল, স্যার, আমি কিছু চুরি করিনি, আমি শুধু ওই প্রশ্নটা ঠিক করেছিলাম, ওটা আমাকে বিরক্ত করছিল। প্রফেসরের মন গলে গেল। তিনি হাঁটু মুড়ে আরিয়ানের সমান হয়ে বসে বললেন, বাবা, তুমি কিছু ভুল করনি, উল্টে তুমি একটা অনেক বড় কাজ করেছ। আমি শুধু এটা জানতে চাই যে তুমি এই অঙ্ক কোথা থেকে শিখেছ। আরিয়ান আস্তে করে উত্তর দিল, স্যার, আমি কোথাও থেকে শিখিনি, আমি শুধু সংখ্যাগুলো বুঝতে পারি। যখন আমি ওই প্রশ্নটা দেখলাম, তখন আমার মনে হলো যেন ওটা আমার সাথে কথা বলছে। প্রফেসর বিশাল শর্মার অনুভূতি হচ্ছিল যে এ কোনো সাধারণ বাচ্চা নয়, কিন্তু তার মনে এখনও সবচেয়ে বড় প্রশ্ন এটাই ছিল যে এ কি তার হারিয়ে যাওয়া ছেলে নয় তো? তিনি সাহস করে জিজ্ঞেস করলেন, আরিয়ান, তোমার নিজের মা বাবা সম্পর্কে কিছু মনে আছে? আরিয়ান মাথা নাড়ল, না স্যার, আমার কিছু মনে নেই, আমি যখন থেকে বুঝতে শিখেছি এখানেই থাকছি। প্রফেসরের বুক জোরে ধরফর করতে লাগল। তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, আরিয়ান, তোমার হাতে কোনো দাগ আছে? আরিয়ান অবাক হয়ে নিজের হাত দেখল। তার ডান হাতের তালুতে একটা ছোট জন্ম দাগ ছিল, যা একটা তারার আকারের ছিল। প্রফেসর যখন ওই দাগটা দেখলেন, তখন তার চোখে জল এসে গেল। এই দাগটাই তার হারিয়ে যাওয়া ছেলের হাতেও ছিল। প্রফেসর কাঁপতে কাঁপতে হাতে আরিয়ানের হাত ধরলেন, ওই তারার দাগটা স্পর্শ করলেন। তার গলায় কম্পন ছিল। আরিয়ান, এই দাগটা একদম ওরকমই যেমন আমার ছেলের হাতে ছিল। আরিয়ান অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল। আপনার ছেলে? প্রফেসরের চোখ দিয়ে জল পড়ছিল। হ্যাঁ, আমার ছেলের নামও আরিয়ান ছিল। সে 8 বছর আগে হারিয়ে গিয়েছিল। তখন সে মাত্র 2 বছরের ছিল। আরিয়ানের কিছু মাথায় ঢুকছিল না। সে শুধু এটা দেখছিল যে এই বড় মানুষটা কেন কাঁদছে। প্রফেসর নিজের চোখের জল মুছলেন আর বললেন, আরিয়ান, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। ওখানে একজন মহিলা আছেন যিনি তোমাকে দেখে খুব খুশি হবেন। আরিয়ান ভয় পেয়ে গেল। স্যার, আমি কোথাও যাব না, আমাকে এখানেই থাকতে হবে। প্রফেসর ধৈর্য ধরে বললেন, বাবা, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না, আমি শুধু তোমাকে আমার বাড়িতে খাবার খাওয়াতে চাই। তুমি কতক্ষণ ধরে অভুক্ত আছো? আরিয়ানের পেট সত্যি খালি ছিল। সে 2 দিন ধরে শুধু জল পেয়েছিল, কিন্তু সে তবুও ইতস্তত করছিল। প্রফেসর বললেন, চলো, আগে তোমাকে খাবার খাওয়াই, তারপর আমি তোমাকে আবার এখানেই ছেড়ে দেব। শেষমেশ আরিয়ান রাজি হয়ে গেল। প্রফেসর আরিয়ানকে নিজের গাড়িতে বসিয়ে নিজের বাড়ি নিয়ে গেলেন। রাস্তায় আরিয়ান খুব চুপচাপ ছিল। সে গাড়ির জানলা দিয়ে বাইরে দেখছিল। যখন তারা প্রফেসরের বাড়িতে পৌঁছল, তখন আরিয়ান অবাক হয়ে গেল। এখানে এটা একটা অনেক বড় আর সুন্দর বাড়ি ছিল। বাগান, ফুল, সুন্দর দরজা, সবকিছু তার কাছে কোনো স্বপ্নের মতো ছিল। প্রফেসর বাড়ির বেল বাজালেন। দরজা খুলতেই সামনে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। ইনি সুধা শর্মা ছিলেন, প্রফেসরের স্ত্রী। যখন তিনি আরিয়ানকে দেখলেন, তখন তিনি যেন পাথরের হয়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর তিনি দরজার সাহারা নিয়ে দাঁড়িয়ে রইলেন। প্রফেসর বললেন, সুধা, এ আরিয়ান, সেই বাচ্চা যে আমার 20 বছরের পুরনো প্রশ্নের সমাধান করেছে। সুধা শর্মা ধীরে ধীরে আরিয়ানের কাছে এলেন। তিনি তার মুখ মন দিয়ে দেখলেন। আরিয়ানের চোখ, নাক, কান সবকিছু তার চেনা চেনা লাগছিল। তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন,
বিশাল, এ এ- এ কোথাও সেই নয় তো? প্রফেসর বললেন, সুধা, এর হাতে সেই তারার দাগ আছে। সুধা শর্মা আরিয়ানের হাত দেখলেন। যখন তিনি ওই দাগটা দেখলেন তখন তিনি কাঁদতে লাগলেন। আরিয়ান বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। সে জিজ্ঞেস করল, আন্টি, আপনি কেন কাঁদছেন? সুধা শর্মা তাকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি আমার ছেলের মতো দেখতে। আরিয়ানের এই জড়িয়ে ধরাটা অদ্ভুত লাগল, কিন্তু ভালোও লাগল। তাকে কেউ কখনো এত ভালোবাসার সাথে জড়িয়ে ধরেনি। সুধা শর্মা আরিয়ানকে স্নান করালেন, তাকে নতুন জামা কাপড় পরালেন আর খাবার খাওয়ালেন। যখন আরিয়ান পরিষ্কার পরিচ্ছন্ন হল তখন সে একদম অন্য কোনো বাচ্চার মতো লাগছিল। সুধা শর্মার মন বলছিল যে এটাই তার হারিয়ে যাওয়া ছেলে, কিন্তু তার মস্তিষ্ক বলছিল যে এটা কি করে হতে পারে। রাতের বেলা যখন আরিয়ান ঘুমিয়ে পড়ল তখন প্রফেসর আর সুধা শর্মা কথা বলতে বসলেন। সুধা বললেন, বিশাল, আমি জানি এটা পাগলামো মনে হচ্ছে, কিন্তু এই বাচ্চাটা আমাদের আরিয়ানের মতো দেখতে। প্রফেসর উত্তর দিলেন, সুধা, আমারও এটাই মনে হচ্ছে, কিন্তু যদি এ সত্যিই আমাদের ছেলে হয় তবে ও এত বছর কোথায় ছিল, আর এর অঙ্কের এত জ্ঞান কি করে হল? পরের দিন প্রফেসর ডাক্তারের সাথে যোগাযোগ করে আরিয়ানের ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নিলেন, কিন্তু তাদের মনে আগে থেকেই বিশ্বাস ছিল যে এ তাদের নিজের ছেলে। তারা আরিয়ানকে আবার স্কুলেও নিয়ে গেলেন আর সব টিচারদের সামনে তাকে সম্মানিতও করলেন। ৩ দিন পর ডিএনএ টেস্টের রিপোর্ট এলো। প্রফেসর বিশাল শর্মা আর সুধা শর্মা ডাক্তারের কেবিনে বসেছিলেন। তাদের বুকের ধড়ফড়ানি বাড়ছিল। ডাক্তার রিপোর্ট খুললেন আর হেসে বললেন, অভিনন্দন, এটা 100% প্রমাণিত হয়ে গেছে যে আরিয়ান আপনার নিজের ছেলে। এটা শোনা মাত্রই সুধা শর্মা খুশিতে কেঁদে ফেললেন, আর প্রফেসরের চোখেও জল এসে গেল। ৮ বছর পর তারা তাদের হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছিলেন, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা ছিল যে আরিয়ান এই ৮ বছরে কোথায় ছিল, আর সে অঙ্ক কি করে শিখল। যখন তারা আরিয়ানকে এসব জিজ্ঞেস করলেন তখন আরিয়ান জানাল যে তার নিজের অতীতের কিছু মনে নেই। সে শুধু এইটুকু জানে যে সে সবসময় ওই বাসস্ট্যান্ডের আশেপাশেই থেকেছে। কিছু গৃহহীন মানুষ তার দেখাশোনা করেছে। যখন সে ছোট ছিল তখন এক বয়স্ক লোক তার খেয়াল রাখত, যে রদ্দির ব্যবসা করত। তার দোকানেই পুরনো বই পাওয়া যেত, যা আরিয়ান পড়তে থাকত। প্রফেসর ওই বয়স্ক লোকটির সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। তার নাম ছিল রামু কাকা। রামু কাকা জানালেন, স্যার, এই ছেলেটিকে ৮ বছর আগে খুব খারাপ অবস্থায় পাওয়া গিয়েছিল। কেউ একে বাসস্ট্যান্ডে ফেলে গিয়েছিল। ও খুব অসুস্থ ছিল আর কিছুই মনে ছিল না। আমি এর দেখাশোনা করেছি। এ খুব অদ্ভুত বাচ্চা, সবসময় বইয়ের মধ্যে মুখ গুজে থাকত। আমি তো লেখাপড়া জানি না, কিন্তু এ বই দেখেই সবকিছু বুঝে যেত। রামু কাকা এটাও জানালেন যে আরিয়ানের মধ্যে বিশেষ কিছু ব্যাপার ছিল। ও খুব তাড়াতাড়ি জিনিস শিখে যেত। স্যার, এই ছেলেটা জাদুকর। আমি দেখেছি একে যে হাওয়ায় আঙুল দিয়ে কিছু লিখতে থাকে। আমার মনে হতো এ পাগল, কিন্তু এখন জানা গেল যে এ তো জিনিয়াস। রামু কাকার চোখে জল ছিল যখন তিনি বললেন, স্যার, আমি খুশি যে এ নিজের ঘর ফিরে